কালকে হঠাৎ করে এমনি ব্যস্ত হয়ে যাওয়ার জন্য তোমাদের রেকর্ডেড ক্লাস দিতে পারিনি। তোমাদের যে ক্লাস 6 যেটা রয়েছে যে পর্যন্ত, ওইটাকে আজকে এই ক্লাসের পরেই ওটাকে রেকর্ড করে বাকি সবকটা ক্লাস আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে? আচ্ছা, ওকে। চলো তাহলে আমাদের কি হচ্ছিল একবার বলো দেখি। আমাদের কোর টপিকে কি চলছিল? আমাদের কোর টপিকে চলছিল হচ্ছে নিউট্রিশন। নিউট্রিশন নিউট্রিশনের মধ্যে সাব টপিক কি পড়া শুরু করেছিলাম আমরা গতদিন? Minerals. হ্যাঁ, সাব টপিকের মধ্যে আমরা মিনারেলস পড়া শুরু করেছি। তো আমি বলেছিলাম যে 33 প্রকারের মিনারেলস আছে, তাই না? 33 প্রকার। এই 33 প্রকার মিনারেলসকে আমরা দুটো পার্টে ভাগ করেছি। যে এদের মধ্যে একটা পার্ট আছে হচ্ছে মাইক্রো মিনারেলস। মাইক্রো কথার অর্থ হচ্ছে যা আমাদের অল্প পরিমাণে শরীরে প্রয়োজন। আর ম্যাক্রো মিনারেলস এর মানে হচ্ছে যা আমাদের শরীরে একটু বেশি মাত্রায় প্রয়োজন। যদিও মিনারেলসটা একটা কি, মাইক্রো নিউট্রিয়েন্টস, অর্থাৎ যা আমাদের শরীরে খুব কম মাত্রায় লাগে। তার মধ্যে আবার দুটো ভাগ, মাইক্রো আর ম্যাক্রো। ওকে, ভেরি গুড। এটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। মাইক্রো মিনারেলসের মধ্যে আমরা আয়রন, জিঙ্ক, আয়োডিন, কপার এগুলোকে দেখেছিলাম। আর ম্যাক্রো মিনারেলসের মধ্যে ক্যালসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম এই জিনিসগুলোকে দেখেছিলাম। সো আজকে আমরা শুরু করছি এক এক করে। সবাইকে নিয়ে আলোচনার প্রয়োজন নেই, যেটা ইম্পর্ট্যান্ট, হ্যাঁ, যেটা এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্ট্যান্ট সেটাকে নিয়েই আলোচনাটা আমরা করব। ওকে, চলো। সবার প্রথমে আমরা আলোচনা করব হচ্ছে মাইক্রো মিনারেলসকে নিয়ে। খাতার মধ্যে হেডিং লাগাও, মাইক্রো মিনারেলস। এই মাইক্রো মিনারেলসের মধ্যে মাইক্রো মিনারেলসের মধ্যে আমরা প্রথম যেটাকে নিয়ে আলোচনা করব দ্যাট ইজ আয়রন। হুম, আয়রনকে নিয়ে আলোচনা করব। IRON, আরটাই তো ডিলিট হয়ে গেল মনে হচ্ছে। আয়রনকে নিয়ে আলোচনা করব। আয়রন, দেখো, আয়রন, আয়রনকে আয়রনের যে আকরিক, এর যে ওর, হ্যাঁ, এর যে ওর রয়েছে সেই ওরটা কি রয়েছে বলো দেখি? হ্যামেটাইট। কি রয়েছে? হ্যামেটাইট। এখন কথা হচ্ছে হ্যামেটাইট নামটা জানতে হবে। কেন জানতে হবে একটু পরে বুঝতে পারবা। আচ্ছা, যে ভয়েসে আমি কথা বলছি এইভাবে বললে কোনো অসুবিধা নেই তো? শোনা যাচ্ছে তো ঠিকঠাক? হ্যাঁ স্যার। আচ্ছা, বেশ। চলো তাহলে আয়রনের আকরিকের নাম হচ্ছে হ্যামেটাইট। হ্যাঁ, আচ্ছা। এই হ্যামেটাইট, এটা দিয়ে আজকে মজার একটা জিনিস শিখবো আমরা। প্রত্যেকটা জিনিস যেহেতু শিখছি সেইগুলোতে প্রত্যেকটা কনসেপ্ট টাকে শেখার চেষ্টা করছি, এবং আশা করছি তোমাদের ইন্টারেস্টিং লাগছে বিষয়গুলো, তাই না? বোরিং লাগছে না, এটা আমার ধারণা। চলো, আয়রনের সবার প্রথমের কাজ হচ্ছে কি জানো? আয়রনের সবার প্রথমের কাজ হচ্ছে আরবিসি ফর্মেশন করা। কি ফর্মেশন করা? আরবিসি ফর্মেশন করা। আরবিসি মানে কি? আরবিসি মানে হচ্ছে রেড ব্লাড কর্পাসলস। রেড ব্লাড কর্পাসলস। এই রেড ব্লাড কর্পাসলস আর আরবিসি এর ফরমেশনে আয়রন আমাদেরকে হেল্প করে। এখন কথা হলো যে কিভাবে হেল্প করে সেই কাহিনীটাকে দেখো, তারপরে লেখো। দেখো, আরবিসির রং যেহেতু লাল, সেই লাল রংটা হওয়ার পেছনে কি আছে? লাল রংটা হওয়ার পেছনে দুটো জিনিসের, একটা জিনিসের কাহিনী আছে, যেটা হচ্ছে হ্যামেটাইট, আয়রন। আয়রনের রং কেমন হয়? আয়রনের রং হয় লাল, ঠিক না? এবার তোমরা একটা কথা শোনো, আরবিসির মধ্যে একটা, উফ, কি হলো ব্যাপারটা? আরবিসির মধ্যে আমরা একটা উপাদান পাই। এই আরবিসির মধ্যে আমরা একটা উপাদান পাই, সেই উপাদানটার নাম কি বলো দেখি? কি পাই? হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন, যার জন্যই রক্তে উপস্থিত হিমোগ্লোবিনের জন্য রক্তের রং লাল। তো আরবিসির মধ্যে হিমোগ্লোবিন পাই আমরা। সো হিমোগ্লোবিন তৈরি হয়েছে দুটো জিনিস দিয়ে। দুটো জিনিস দিয়ে। একটা হচ্ছে হেমো থেকে, হিমোগ্লোবিনের হেমো, আর একটা হচ্ছে গ্লোবিউলিন। তাহলে এই গ্লোবিউলিনটা তোমরা কোথাও কি পড়েছো?
হেমো প্লাস গ্লোবিন এই দুটোকে যুক্ত করে তৈরি হয়েছে হেমোগ্লোবিন। হ্যাঁ বলো দেখি, এই হেমো মানে কি? এইটার মানেই হচ্ছে লোহা, আয়রন, তাই না? এই দেখো হ্যামাটাইট, এই জন্য এই নামটা লিখেছিলাম শুরুতে। তাহলে আয়রন, আয়রন আর আয়রনের সাথে কে মিশছে? আয়রনের সাথে গ্লোবিউলিন নামক প্রোটিনটি মিশছে। এটা একটা প্রোটিন, এই গ্লোবিউলিন প্রোটিন। এটা কোথায় থাকে এই প্রোটিনটা? আমাদের লিভারে। লিভার এই গ্লোবিউলিন প্রোটিনটা ফর্ম করে এবং লিভারের মধ্যেই সঞ্চিত থাকে, ঠিক না? আর এই গ্লোবিউলিন নামক প্রোটিনটা আমরা এক্সটার্নাল সোর্স থেকে কোত্থেকে পাই বলো দেখি? এগ থেকে। মনে পড়ছে তো? ডিম থেকে। হুম, এইটুকুন সবার ক্লিয়ার মনে আছে? তাহলে বুঝতেই পারছো যে হেমোগ্লোবিন তৈরি করার জন্য যে মূল উপাদান, সেই মূল উপাদানটা কি? আয়রন। তাহলে যদি আমাদের শরীরে আয়রনের ডেফিসিয়েন্সি ঘটে, যদি আমাদের শরীরে যদি আয়রনের মাত্রা কমে যায়, তাহলে আমাদের কি হবে? আয়রনের মাত্রা আমাদের শরীরে কমলে আমাদের রক্ত অল্পতা হবে, রক্ত কমে যাবে। পুরো সিচুয়েশনটা ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? তাহলে হেমোগ্লোবিন কি করে তৈরি হয়? গ্লোবিউলিন নামক প্রোটিন এবং হেমো অর্থাৎ লোহা, আয়রন, এই দুটো মিশে হিমোগ্লোবিন তৈরি হয়। এই জন্য পয়েন্টটাকে লেখো যে আয়রন helps in formation, helps in formation of আরবিসি, অর্থাৎ আরবিসির ফরমেশনে হেমোগ্লোবিন হেল্প করে। ক্লিয়ার হলো? আচ্ছা, এবার কথা হচ্ছে দাদা আরবিসি কোথায় ফর্ম হয়? সো এই পয়েন্টটাও পরীক্ষায় জিজ্ঞেস করে, লিখে রাখো যে আরবিসি ইজ ফর্মড, আরবিসি, এক মিনিট দাঁড়াও তো। RBC is formed where? RBC is formed in বোন ম্যারো। হ্যাঁ, কোথায়? বোন ম্যারোতে। হ্যাঁ, বোন ম্যারো। এবার বোন ম্যারো বলতে কি, বাংলায় কি বলে এটাকে বলো তো? অস্থি মজ্জা। অস্থি মজ্জা, অস্থি মজ্জা। অস্থি মজ্জা আমরা যেমন যখন আমরা মাংস খাই, মাংস খাওয়ার সময় হাড়ের মধ্যে যে আহ, আহ, যে ভুরা রং, ভুরা রংকে কি বলে? কি রং বলে গো ওটাকে? মানে লাল আর কালোকে যদি মিশিয়ে দিই তাহলে ওই কালারটা তৈরি হয়। এটাকে একটা সুন্দর নাম আছে কালারটা, কি যেন বলে কালারটা? ব্রাউন, খয়েরি। হ্যাঁ খয়েরি, ইয়েস, খয়েরি রং তৈরি হয়। ব্রাউন মানে কি খয়েরি নাকি? ব্রাউন মানে তো বাদামি, তাই না? বাদামি নয় কিন্তু, ব্রাউন নয়, খয়েরি রং তৈরি হয়। তো বোন ম্যারুর মধ্যে বোন ম্যারু মানে অস্থিমজ্জা, এটাকেই বলা হয়। এবার এখান থেকে আর একটা প্রশ্নও জিজ্ঞেস করেছে যে যে সমস্ত হাড়ের বোন ম্যারোতেই কি আরবিসি তৈরি হয়? না, এটা মনে রাখবে যে লং লং বোনস আমাদের শরীরে যেগুলো আছে, লম্বা লম্বা হাড় যেগুলো আছে, সেই লম্বা লম্বা হাড়ের বোন ম্যারোতেই আরবিসি তৈরি হয়। তাই লিখে রাখো আরবিসি ইজ ফর্মড ইন বোন ম্যারো অফ লং বোনস। লং বোনস, লম্বা লম্বা হাড়, সেই লম্বা হাড়ের বোন ম্যারোর মধ্যে আরবিসি ক্রিয়েশন হয়। তাহলে বুঝতে পারছো যে আরবিসির লোহিত রক্তকণিকার নাম হয়েছেই হেমোগ্লোবিনের কারণে। হুম, আর সেই হেমোগ্লোবিনের কারণে, আর হেমোগ্লোবিনটা তৈরি হচ্ছে কি দিয়ে? হেমোগ্লোবিন তৈরি হওয়ার জন্য মেইন কম্পাউন্ড বা মেইন কম্পোনেন্ট যেটা, সেটা হলো আয়রন। ওকে, আচ্ছা, এবার ঘটনা হচ্ছে আমরা তো বাকি যে মিনারেলসগুলো পড়ছি, সেই মিনারেলসগুলো আমাদের শরীরে কিভাবে তাদের পরিবহন হয় বা ইত্যাদি ইত্যাদি বিষয়, এইগুলোকে এখন আমি তোমাদের একটা গল্প বলতে চলেছি। সার্কুলেটরি সিস্টেমের মধ্যে এগুলো আলোচনা হবে, কিন্তু তা সত্ত্বেও এখন একটু তোমাদের গল্প বলি, মজা পাবে, ঠিক আছে? ওকে, চলো, আমরা এখানে হেমোগ্লোবিন পেলাম। এবার হেমোগ্লোবিনের কাজটা কি, এইটা আমরা একটুখানি দেখব, ঠিক আছে? চলো, সবাই একটু নোট লাগিয়েছো, মুছে দেবো? হ্যাঁ দাদা। ওকে, ভেরি গুড। চলো, দেখো, হেমোগ্লোবিনের ফাংশনটাকে আমরা একটু সুন্দর করে বোঝার চেষ্টা করি। হুম,
আমরা আগের দিন একটু দেখছিলাম হার্টটা নিয়ে আলোচনা করলে, হার্ট নিয়ে যখন আমাদের আলোচনা হবে, অর্থাৎ সার্কুলেটরি সিস্টেম নিয়ে যখন আলোচনা হবে, তখন এই বিষয়গুলো তোমাদের আরও মগজস্থ হবে। তবু আপাতত এইটুকুন আমরা বলি যে আমাদের শরীরে হার্ট থেকে, আমাদের শরীরে আপাতত এটুকুনি জানো, হার্ট থেকে ব্লাড পৌঁছায় কোথায়? অর্গানে পৌঁছায়। অর্গানে পৌঁছায়, ঠিক আছে। আবার অর্গান থেকে হার্টে পৌঁছায় কাদের মাধ্যমে? গত ক্লাসে এটা আমরা আলোচনা করেছি। এরপর আমরা আরেকটা বিষয় জানতে চাইছি। দেখো, আমাদের শরীরের মধ্যে প্রত্যেকটা কোষে কোষে যে পৌঁছে যায় সে হচ্ছে ব্লাড। অর্থাৎ যদি আমি বলি যে আমাদের দেহের মধ্যে ট্রান্সপোর্টেশনের দায়িত্ব কার কাছে আছে, তোমাদের উত্তর কি হবে? ট্রান্সপোর্টেশনের রেসপন্সিবিলিটিটা কে নিয়েছে আমাদের শরীরের মধ্যে? দ্য আনসার ইজ ব্লাড। যা কিছু যা কিছু আমাদের শরীরের মধ্যে পরিবহন হবে সেটা রক্তের মাধ্যমেই পরিবহন হবে, তাছাড়া তার কারোর মাধ্যমে পরিবহন হওয়ার তো কোনো সম্ভাবনাই নেই। তাহলে আমাদের শরীরের যে মানে যে যে ট্রান্সপোর্টেশনের সিস্টেম, সেটা টোটালটাই ডিপেন্ড করছে ব্লাডের ওপরে, ব্লাডের দায়িত্ব নিয়েছে। এবার মজার ঘটনা যেটা ঘটছে খেয়াল করো এখানে, যে আমাদের ব্লাড সে নিজে বইছে যখন, ব্লাড একটা গাড়ি, মনে করো ব্লাড একটা ভেহিকলস, ওকে। তো সে ভেহিকল হিসেবে সে নিজের মধ্যে বিভিন্ন ধরনের কম্পাউন্ড, বিভিন্ন ধরনের আমাদের শরীরে যা কিছু প্রয়োজনীয় এবং যা কিছু অপ্রয়োজনীয় সমস্ত কিছুই কিন্তু আমাদের রক্ত বয়ে নিয়ে বেড়ায়। তো সেই কারণে এই ব্লাড যখন সেল এ পৌঁছায়, এটা হলো সেল, মানে ব্লাড আলটিমেটলি সেলে পৌঁছতে হবে, আর সেল থেকে ব্লাড আবার নিজে ফিরে যাবে, এরকম একটা ব্যাপার। অর্থাৎ আমাদের শরীরের মধ্যে, এই রক্তের মধ্যে একটা উপাদান আছে যেটাকে বলা হয় হিমোগ্লোবিন, ঠিক আছে। এই হিমোগ্লোবিন অক্সিজেন পরিবহনের কাজটা করে, ঠিক। তাহলে ব্লাড সেলের মধ্যে কি নিয়ে যায় বলো দেখি? ব্লাড সেলের মধ্যে নিয়ে যায় হচ্ছে অক্সিজেন সাথে করে। যখন এই ব্লাডের হিমোগ্লোবিন অক্সিজেনকে নিয়ে আসলো, আচ্ছা এখানে আরেকটা কথা মনে করে দিই, পরে গল্পটা তাহলে বুঝতে সুবিধা হবে। তোমরা এটুকুন মনে রাখতে পারবা যে হিমোগ্লোবিনের বিয়ে করা বউ হচ্ছে অক্সিজেন। ক্লিয়ার হলো? আরেকবার বলো দেখি আমাকে, তাহলে গল্পটা আলটিমেটলি শেষ পর্যন্ত গিয়ে মনে থাকবে সারা জীবনের জন্য। হিমোগ্লোবিনের বিবাহিত স্ত্রী হচ্ছে অক্সিজেন। কেন? কারণ বিবাহিত স্ত্রীর সঙ্গেই তো পুরুষ সবসময় থাকে। হ্যাঁ। আর যারা, হ্যাঁ হ্যাঁ আরেকবার বলো কি বললে? হ্যাঁ এইটা না, এই ভাই এই মাইক পুরো অফ করো, বোতলটাকে মাইক অফ করো, আমার সঙ্গে মাইক অন করে শুধু আমার সঙ্গে কথা বলবে, বাইরে আর কারোর সঙ্গে নয়। প্লিজ অফ, মাইক অফ করো। কার মাইক অফ রয়েছে? শুভ্র, শুভ্র মাইক অফ করো। আমি যেটা বলছিলাম এটা মনে রাখো যে হিমোগ্লোবিনের বিবাহিত স্ত্রী হচ্ছে অক্সিজেন, অর্থাৎ হিমোগ্লোবিনের পরিবহন, এই অক্সিজেনের পরিবহন রক্তে হিমোগ্লোবিনই করবে। কিন্তু একটা কথা, আমাদের হিমোগ্লোবিনের আমাদের হিমোগ্লোবিনের আরও একজন প্রিয় পাত্র আছে, আরেকজন প্রিয় পাত্র আছে, মানে যে হচ্ছে গার্লফ্রেন্ড, সে কে জানো? সে হচ্ছে সিও। এই সিও মানে কি? সিও মানে হচ্ছে কার্বন মনোক্সাইড। এটা এখন একটুখানি শুনে রাখো, পরে গল্প শেষ হতে হতে ক্লিয়ার হয়ে যাবে। কার্বন মনোক্সাইড উপাদানটা হচ্ছে হিমোগ্লোবিনের গার্লফ্রেন্ড। তাহলে স্ত্রীর সঙ্গে সবসময় থাকে, কিন্তু যখন এই গার্লফ্রেন্ডকে হিমোগ্লোবিন পায়, অর্থাৎ কার্বন মনোক্সাইডকে যখন হিমোগ্লোবিন পায়, তখনও সবাইকে ভুলে যায়, এরকম একটা ব্যাপার। এটুকুন আপাতত মনে রাখো, তারপর আমি আগে যাই, গল্পটাকে চলতে থাকবো। তাহলে কি হলো? ব্লাড সে হিমোগ্লোবিনের মাধ্যমে অক্সিজেনকে পরিবহন করে নিয়ে আসলো কোথায়? সেলে। এই সেলে যখন সেলের মধ্যে কিন্তু খাবার দাবার সব কিছু রেডি। যখনই অক্সিজেন আসলো, যখনই অক্সিজেন সেলে পৌঁছালো, তখনই একটা কাজ শুরু হলো। সেই কাজটাকে বলা হয় সেলুলার রেসপিরেশন। সেই কাজটাকে কি বলা হয়? সেলুলার রেসপিরেশন, অর্থাৎ কোষীয় শ্বসন। বাংলায় বললে কি বলবো? কোষীয় শ্বসনের কাজ শুরু হয়। কখন শুরু হয়? যখন হিমোগ্লোবিন অক্সিজেন কোষে নিয়ে আসে তখন। এই সেলুলার রেসপিরেশনে কি হয় দেখো, এই সেলের মধ্যে গ্লুকোজ আছে, C6H12O6 গ্লুকোজ আছে। আর এই গ্লুকোজের সাথে যখন 6 অণু অক্সিজেন মেশে, তখনই শুরু হয়ে যায় সেলুলার রেসপিরেশন। আর এই সেলুলার রেসপিরেশন হলে কি কি তৈরি হয়?
তৈরি হয় হচ্ছে এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এটা হলো মূল উপাদান। আর এই মূল উপাদানের সাথে সাথে যেটা আমাদের শরীরের এনার্জি কারেন্সি বলা হয় না এটিপিকে, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এটাই আমাদের আসল শক্তির উৎস বা আসল শক্তি যেটা আমাদের দরকার শরীরটাকে চালানোর জন্য। তাহলে সেলুলার রেসপিরেশনের মাধ্যমে যে এটিপি তৈরির করার কথা ছিল সেটা হয়ে গেল। কিন্তু একটা কথা, যখনই কোনো কিছু কেমিক্যাল রিয়াকশন হবে তখন তার কিছু বাই প্রোডাক্টও তৈরি হবে, অর্থাৎ বজ্র পদার্থও তৈরি হবে। সেই বর্জ্য পদার্থ কি? যেমন 6 অণু কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়ে যায় এবং 6 অণু জল তৈরি হয়ে যায়। বুঝতে পারছো? তাহলে সেলুলার রেসপিরেশনের মাধ্যমে এটিপি তো যেটা আমাদের মেইন এনার্জি কারেন্সি সেটা দরকার পেলাম, তার সাথে সাথে 6 অণু কার্বন ডাইঅক্সাইড আর 6 অণু জল তৈরি হয়ে গেল। সেই জলটা আমাদের শরীরে বিভিন্ন দিক দিয়ে বেরিয়ে আসে। বাট এই যে যে কার্বন ডাইঅক্সাইড আমাদের শরীরে তৈরি হলো, এটা কি রেসপিরেশনের মাধ্যমে বেরোবে নাকি? যেমন উদ্ভিদ দেহে বেরোয় তেমন করে বেরোয় না, না, না। কি করে বেরোয়? এইবার বোঝো। তাহলে এই যে ব্লাড সেলে এসে পৌঁছেছিল, আবার সেলের মধ্যে এই এই সমস্ত তৈরি হলো, এই জিনিসগুলো তৈরি হলো। এবার এই কার্বন ডাইঅক্সাইড যেমন রক্ত হেমোগ্লোবিনের সাহায্য নিয়ে অক্সিজেনকে তো পৌঁছে দিয়েছিল সেলে, 100% অক্সিজেনকেই পৌঁছে দিয়েছে সে। কিন্তু ফেরার পথে রক্ত যখন আবার ফিরে যাবে সেল থেকে, তখন সে বাই প্রোডাক্ট পেয়ে গেছে একটা কার্বন ডাইঅক্সাইড। তাহলে এই কার্বন ডাইঅক্সাইডের কি হবে? মনে রাখো, তখন এই হেমোগ্লোবিন বলবে যে দেখো ভাই, আমি কার্বন ডাইঅক্সাইড যদি এখানে 100% কার্বন ডাইঅক্সাইড প্রডিউস হয়, আমি কিন্তু ভাই 100% কার্বন ডাইঅক্সাইড নিতে পারবো না। কি বলল হিমোগ্লোবিন? হিমোগ্লোবিন বলল সেল থেকে যখন সে ফিরে যাচ্ছে তখন সে বলল 100% যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে, 100% কার্বন ডাইঅক্সাইড আমি নিয়ে যেতে পারবো না। তাহলে কি হবে? সবাই জিজ্ঞেস করলো কি হবে তাহলে? বলছে আমি এসেছি এত কষ্ট করে, অক্সিজেনকে বয়ে নিয়ে এসেছি, আমার গাড়ির তো একটু রেস্ট দরকার। সো আমি এই 100% নিয়ে যেতে পারবো না। তো সবাই রিকোয়েস্ট করলো, নে ভাই তুইও একটু নে, বাকিটা সবাই একটু একটু করে নেবে। তখন হিমোগ্লোবিন রাজি হলো, বললো আচ্ছা ঠিক আছে চলো 10% কার্বন ডাইঅক্সাইড নেব। এগুলো পরীক্ষায় জিজ্ঞেস করেছে বলে কিন্তু আমি এগুলো পড়াচ্ছি, আদারওয়াইজ এই গল্প করার আমার কোনো প্রয়োজন ছিল না। তাহলে আরও একবার এইটুকুন সাম আপ করো। ব্লাডের হিমোগ্লোবিন অক্সিজেন, 100% অক্সিজেন, কারণ হিমোগ্লোবিন ছাড়া অক্সিজেন বহন করার ক্ষমতা কারো নেই। ক্লিয়ার হলো? এই জন্যই বলেছিলাম হিমোগ্লোবিন আর অক্সিজেন হচ্ছে স্বামী স্ত্রী, এরা স্বামী স্ত্রী, এটা মাথায় রাখতে হবে, এরা হলো স্বামী স্ত্রী। তাহলে হেমোগ্লোবিন বইবে অক্সিজেনকে, তাহলে হেমোগ্লোবিন যখন অক্সিজেনকে সেলে এনে পৌঁছে দিল তখন সেলুলার রেসপিরেশন হলো, তখন এটিপি তৈরি হয়ে গেল, আমাদের শরীর চললো, জল তৈরি হলো, জলটা বেরিয়ে গেল রোমকূপের মাধ্যমে, প্রস্রাবের মাধ্যমে, বিভিন্নভাবে। কিন্তু কার্বন ডাইঅক্সাইড যেটা তৈরি হলো সেটা কি করে বেরোবে? হিমোগ্লোবিন যখন ফিরছে তখন সেল থেকে সবাই রিকোয়েস্ট করলো যে ভাই আমার তাহলে কার্বন ডাইঅক্সাইড একটু নিয়ে যাও। তখন হেমোগ্লোবিন বললো যে 100% কার্বন ডাইঅক্সাইড আমি নিতে পারবো না, আমি শুধুমাত্র 10% কার্বন ডাইঅক্সাইড নিয়ে যেতে পারবো। তাহলে এবার বলো দেখি, হিমোগ্লোবিন ফেরার পথে 10% কার্বন ডাইঅক্সাইডকে নিয়ে গেল, পড়ে থাকলো কতটুকুন? 90% কার্বন ডাইঅক্সাইড পড়ে থাকলো, তাই না? এবার প্রশ্ন হলো, দাদা এই যে 90% কার্বন ডাইঅক্সাইড পড়ে থাকলো, এর কি হবে? এর কি হবে? এর কি হবে এই কাহিনীটা এখানে বলছি। তাহলে যদি কেউ নোট নিতে চাও, নোটের মধ্যে লেখো যে হেমোগ্লোবিন হেমোগ্লোবিন কোষ থেকে মাত্র 10% কার্বন ডাইঅক্সাইডের বহনের কাজ করে, বহনের কাজ করে। ওকে, এবং এটা বহন করে নিয়ে কোথায় নিয়ে যায়? বহনের কাজ করে এবং কোথায় নিয়ে যায় এটাকে? এটিকে ফুসফুসে নিয়ে যায়, লাংসের মধ্যে নিয়ে যায়, লাংসে নিয়ে যায়। ওকে, ডেস্টিনেশন কোথায়? লাংসের কাছে গিয়ে কার্বন ডাইঅক্সাইডকে দিয়ে দেয়, লাংস তারপর কার্বন ডাইঅক্সাইডকে বের করে দেয়। ওকে, এটুকুন গেল। কিন্তু রক্তে উপস্থিত থাকে আরো বাকি কিছু উপাদান, আর সেই বাকি উপাদানই কিন্তু কার্বন ডাইঅক্সাইডের বহনের কাজটা করে। তাহলে কিন্তু লিখে রাখো, কিন্তু রক্তে উপস্থিত বাকি উপাদানগুলি 90% অবশিষ্ট
90% অবশিষ্ট CO2 পরিবহন করে। ওকে, লিখে নিচ্ছি নোটটুকুন। এবার ঘটনা হচ্ছে যে দাদা এটা মনে রাখবো কি করে? আচ্ছা, মনে রাখার জন্য বলে দিচ্ছি আমি। হেমোগ্লোবিন নিজে একটা গাড়ি, ভাবো, মনে করো হেমোগ্লোবিন একটা গাড়ি। হেমোগ্লোবিন আসার পথে, ব্লাড সেলে আসার পথে সে 100% অক্সিজেনকে বয়ে নিয়ে এসছে। ফেরার পথে সে চাইছে গাড়িটা খালি যাক, তাই কার্বন ডাইঅক্সাইডকে নিতে চাইছে না। কেন এমনটা? ভালো করে শোনো। এখানে একটা কথা মাথায় রাখবা, হেমোগ্লোবিন এই কার্বন ডাইঅক্সাইডকে রিফিউজ করে। কেন করে শোনো, মনে রাখবা। এর কারণ হলো খুব ইম্পর্ট্যান্ট, মজার বাবা তোমরা। অক্সিজেনের যে অ্যাটমিক ওয়েট সেটা হচ্ছে কত? 32। ওকে, কিন্তু CO2 এর অ্যাটমিক ওয়েট কত বলো দেখি? 44। এই জন্য হিমোগ্লোবিন একটা বাহানা তৈরি করে যে দেখো ভাই, আমি অক্সিজেনকে নিয়ে এসেছি, ওর ওজন হচ্ছে 32 কেজি, কিন্তু হিমোগ্লোবিনে হচ্ছে 44 কেজি, আমি নিতে পারবো না, একটু কম দাও, এরকম একটা ব্যাপার। অর্থাৎ যেহেতু CO2 ভারী, তাই হিমোগ্লোবিন CO2-র মাত্র 10%ই বহন করে। এটা মনে রাখার জন্য বলছি কিন্তু। ওকে, বোঝা গেল এই বিষয়টা? বেশ। এবার প্রশ্ন কোথা থেকে তৈরি হয় এটা খেয়াল করো। আমি যদি এই পুরো ছবিটা ডিলিট করি, কোনো অসুবিধা আছে? না দাদা। আচ্ছা, প্রত্যেকে সুন্দর করে নোট করো কিন্তু, হ্যাঁ। আচ্ছা, তাহলে এখন আমাদের কি পড়ছি বলো তো? আমরা পড়ছি যে 90% যে কার্বন ডাইঅক্সাইড তার পরিবহন কি করে হবে, এটা এখন আমরা পড়ছি। ঠিক আছে, চলো তাহলে এবার খাতার মধ্যে হেডিং লাগাও যে রিমেইনিং 90% কার্বন ডাইঅক্সাইড is transported by তাহলে রিমেইনিং অবশিষ্ট যে 90% কার্বন ডাইঅক্সাইড থাকে তার পরিবহন কিভাবে হয় সেটা এখন আমরা শিখব। এই যে বাকি যে কার্বন ডাইঅক্সাইডের যে বাকি পার্টটা থাকে সেটা বয়ে নিয়ে যাওয়ার জন্য 4 জনকে দায়িত্ব দেওয়া হয়। কয়জনকে দায়িত্ব দেওয়া হয়? 4 জনকে দায়িত্ব দেওয়া হয়। তারা কারা? 1 নম্বর হচ্ছে সোডিয়াম। রক্তে উপস্থিত সোডিয়াম বলে, আচ্ছা হিমোগ্লোবিন নেয়নি, তাতে কি হয়েছে? আমি নিয়ে যাচ্ছি কার্বন ডাইঅক্সাইডকে। তো হিমোগ্লোবিনের সংকেত Na, সে কাকে নেবে? কার্বন ডাইঅক্সাইডকে নেবে। ঠিক আছে, বেশ। 2 নম্বর কে নেবে? 2 নম্বর আছে ক্যালসিয়াম। সে বলছে চলো আমিও কিছুটুকুন কার্বন ডাইঅক্সাইডকে নিয়ে যাই, মানে Ca। এও কার্বন ডাইঅক্সাইড কিছুটা নেবে। তারপর 3 নম্বরে রয়েছে কে? 3 নম্বরে রয়েছে পটাশিয়াম রয়েছে। সে বলছে চলো আমিও কিছু কার্বন ডাইঅক্সাইড নিয়ে যাই। তারপরে রয়েছে ম্যাগনেসিয়াম। সে বলছে চলো আমিও কিছু কার্বন ডাইঅক্সাইডকে নিয়ে যাই। তাহলে বুঝতে পারছো তো জিনিসগুলো কি ঘটনা ঘটছে? Mg, হ্যাঁ, এই কার্বন ডাইঅক্সাইডকে নিয়ে যাবে। এইখান থেকে প্রশ্ন তৈরি হয়েছে, খেয়াল করবে। কি প্রশ্ন তৈরি হয়েছে? সোডিয়ামের সঙ্গে যখন কার্বন ডাইঅক্সাইড মেশে তখন এটা দুটো উপাদান তৈরি হয়। কি দুটো উপাদান তৈরি হয়? একটা তৈরি হয় হচ্ছে Na2CO3 জিনিসটা কি বলো দেখি? Na2CO3 মানে হচ্ছে সোডিয়াম সোডিয়াম কার্বনেট। কার্বনেট। ভেরি গুড, সোডিয়াম কার্বনেট। ওকে, সোডিয়াম কার্বনেট। আর এই সোডিয়াম কার্বনেটকে আমরা কি বলে থাকি? ওয়াশিং সোডা, অর্থাৎ কাপড় কাচা সোডা বলে থাকি এটাকে, হ্যাঁ। আর যখন এই সোডিয়ামের সঙ্গে কার্বন ডাইঅক্সাইড মিশে আর একটা উপাদান তৈরি হয়, সেটা হচ্ছে NaCO3, NaHCO3, ঠিক করে লিখে নাও। NaHCO3 এটা তৈরি হয়। NaHCO3 জিনিসটা কি? এটাকে বলা হয় সোডিয়াম সোডিয়াম, বাইকার্বনেট। হ্যাঁ, সোডিয়াম বাইকার্বনেট। আর সোডিয়াম বাইকার্বনেটকে কি বলি আমরা? খাবার সোডা বা বেকিং সোডা, যেটা আমরা খাবার বা খাদ্যদ্রব্যে ইউজ করি। ওকে, তাহলে সোডিয়ামের সঙ্গে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়ে দুটো জিনিস তৈরি হচ্ছে, একটা সোডিয়াম কার্বনেট আর একটা তৈরি হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট।
হুম, অর্থাৎ এইখান থেকে আবার যখন ক্যালসিয়াম দেখতে পাচ্ছ, এটার থেকে তৈরি হচ্ছে কি, এটার থেকে তৈরি হচ্ছে CaCO3, এটার থেকে কি তৈরি হচ্ছে, এটার থেকে তৈরি হচ্ছে KCO3, এটার থেকে তৈরি হচ্ছে MgCO3, এগুলো তৈরি হচ্ছে। তো মনে রাখবা যে আমাদের শরীর থেকে কার্বন ডাইঅক্সাইডের যে পরিবহন সেটা দুই প্রকারে হয়, একটা কার্বনেটের ফর্মে আর একটা বাইকার্বনেটের ফর্মে। এখান থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয় যে কার্বনেটের ফর্মে কি কার্বন ডাইঅক্সাইডের পরিবহন বেশি হয় না বাইকার্বনেটের ফর্মে বেশি হয়? তো মনে রাখবা কার্বনেটের ফর্মে সব থেকে বেশি পরিবহন হয়। সো নোট একটু লিখে দিই, লিখে রাখো। অর্থাৎ অর্থাৎ CO2 অর্থাৎ 90% CO2 এর পরিবহন, অর্থাৎ 90% CO2 এর পরিবহন দুই রূপে হয়, দুই রূপে হয়, কার্বনেট আর বাইকার্বনেট, কার্বনেট আর বাইকার্বনেট। হ্যাঁ, এই দুটো ফর্মে কিন্তু এই কার্বন ডাইঅক্সাইডের মানে পরিবহন হয়। এখান থেকে মনে রাখবা যে কার্বনেট ফর্মে ম্যাক্সিমাম পরিবহন হয়, ম্যাক্সিমাম পরিবহন হয়। ঠিক আছে, কার্বনেট ফর্মে ম্যাক্সিমাম পরিবহন হয়। ক্লিয়ার হলো? এই পর্যন্ত গল্প ক্লিয়ার হলো? তাহলে রক্তে অক্সিজেন বয়ে নিয়ে দায়িত্ব কার? হিমোগ্লোবিনের। কার্বন ডাইঅক্সাইড বয়ে নিয়ে যাওয়ার কার দায়িত্ব? কার্বন ডাইঅক্সাইড বয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব হচ্ছে হিমোগ্লোবিনেরও আছে, সোডিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম সকলের আছে। তবে হিমোগ্লোবিন মাত্র 10% কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে, আর বাকি সোডিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এরা বাকি 90% কার্বনের পরিবহনেরা করে। এবং কার্বনের পরিবহন আমাদের শরীরে দুটো রূপে হয়ে থাকে, একটা কার্বনেট রূপে, একটা বাইকার্বনেট রূপে। মনে রাখবে কার্বনেট রূপে সব থেকে বেশি কার্বন ডাইঅক্সাইডের পরিবহন হয়। ওকে, এই জায়গা থেকে 4-5টা কোয়েশ্চেন তোমরা কিন্তু পাবে পরীক্ষায়। ওকে, আচ্ছা, একটা জিনিস আমি লিখতে তোমাদের ভুলে গেছি। তোমাদের লেখাচ্ছিলাম না এরকম করে যে ব্লাড ব্লাড থেকে সেলে রক্ত নিয়ে আসলো এখানে, ব্লাড থেকে সেলে হেমোগ্লোবিন কি করেছিল? অক্সিজেনকে বহন করে নিয়ে এসেছিল। আর সেল থেকে যখন আবার ব্লাডে ফিরে যাচ্ছে তখন হেমোগ্লোবিন মাত্র 10% কার্বন ডাইঅক্সাইডকে নিয়ে এসেছিল। এরকম জিনিস তোমরা নোট করেছো তো, যেটা আমরা একটু আগে করেছি, মুছে ফেলেছিলাম? করেছো? হ্যাঁ স্যার দাদা। আচ্ছা, এইটা, স্যার হ্যাঁ বলো বলো। বলছি ওই অ্যারো সাইন দিয়ে যে বাংলা দুটো মানে প্রথমে বাংলাটা লিখেছেন ওটা একটু বলবেন, ওই পরিবহন দুই তারপরে কি লিখেছেন ওটা? আরেকবার বলো কোন জায়গাটায়, এই স্লাইডে? অর্থাৎ 90% সিও আচ্ছা টু আচ্ছা, এর পরিবহন। অর্থাৎ 90% CO2 পরিবহন দুই হুম। রূপে, এটা দুই রূপে হয়, দুই রূপে হয়, কার্বনেট আর বাইকার্বনেট। আর কার্বনেট নিচেরটা স্যার কি ফর্মের লিখেছেন? কার্বনেট ফর্মের ম্যাক্সিমাম পরিবহন হয়, নিচেটা লেখো আচ্ছা আচ্ছা, ঠিক আছে কার্বনেট স্যার। ফর্মের আচ্ছা, ম্যাক্সিমাম পরিবহন হয়। ওকে, একটা জিনিস হ্যাঁ। তোমরা একটু নোট দাদা লাগিয়ে নাও। হ্যাঁ বলো। বলছি ওটা K2CO3 হবে তো? এইখানে না? হ্যাঁ চলো, এটাকে তোমরা লেখো, এখানে লেখো এই যে হিমোগ্লোবিন আর অক্সিজেন, এটাকে কি বলা হয় বলো তো? এইটাকে বলা হয় অক্সি হেমোগ্লোবিন, মনে থাকবে, এটাকে নাম লিখে রাখো, অক্সি হেমোগ্লোবিন এর নাম। আর যখন হিমোগ্লোবিনের সাথে কার্বন ডাইঅক্সাইড থাকে তখন সেটাকে বলা হয় কার্বামাইনো হেমোগ্লোবিন। কি বলা হয়? কার্বামাইনো হেমোগ্লোবিন। এটুকুন একটু তোমাদের ওই নোটে একটু জয়েন করে রাখো। তাহলে হিমোগ্লোবিনের সাথে যখন অক্সিজেন রয়েছে তখন সেটাকে বলা হয় অক্সি হিমোগ্লোবিন, আর যখন কার্বন ডাইঅক্সাইডের সাথে হিমোগ্লোবিন রয়েছে তখন তাকে বলা হয় কার্বামাইনো হিমোগ্লোবিন, কার্বামাইনো হিমোগ্লোবিন। ওকে, এইটুকুন নিয়েছো। তারপরে আসি,
এটুকু নোট হয়েছে, মুছে দেবো? হ্যাঁ দাদা। ওকে, লেখো। দেখো, আমরা শুরুতেই একটা জায়গায় আলোচনা করেছিলাম যে হিমোগ্লোবিনের সঙ্গে অক্সিজেন থাকবে, এটা স্বাভাবিক ব্যাপার। কেন? কারণ এদেরকে আমরা স্বামী স্ত্রী বলছিলাম, স্বামী স্ত্রী। কিন্তু আরেকটা কথা আমি বলেছিলাম যে হেমোগ্লোবিনের সঙ্গে কার্বন মনোক্সাইড, এ ব্যাপারটাও কি হয়, এটা হচ্ছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের ব্যাপারটা চলে আসে। কি হয় খেয়াল করো। হ্যাঁ, কার্বন মনোক্সাইড অর্থাৎ সিও, এটাকে আমরা বলি কার্বন মনোক্সাইড। এই কার্বন মনোক্সাইড ইজ ফেভারিট টু হেমোগ্লোবিন। কার্বন মনোক্সাইড হচ্ছে হেমোগ্লোবিনের খুবই ফেভারিট। এই জন্য আমাদের শরীরে যদি কার্বন মনোক্সাইড কোনোভাবে প্রবেশ করে, ভালো করে খেয়াল করবে, এই জন্য আমাদের শরীরে, এটা হচ্ছে গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, বিএফজিএফ। আচ্ছা, যদি কেউ গার্লফ্রেন্ডকে পায়, বউয়ের কথা ভুলে যাবে না, সেরকম সিচুয়েশনটা এখানে হয়। কি হয়, আমাদের শরীরে যদি কোনোভাবে কার্বন ডাইঅক্সাইড আমাদের শরীরে এন্টার করে, তখন এই হেমোগ্লোবিন ব্যাটা এই কার্বন মনোক্সাইডকে নিয়েই ব্যস্ত থাকে। এবং এই কার্বন হিমোগ্লোবিনের সাথে যখন কার্বন মনোক্সাইড মেশে, তখন একে কি বলে বলো তো? তখন একে বলা হয় হচ্ছে কার্বক্সি হেমোগ্লোবিন। কি বলা হয়? কার্বক্সি হিমোগ্লোবিন। এই কার্বক্সি হিমোগ্লোবিন আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর। কেন? কারণ যখনই হিমোগ্লোবিন কার্বন মনোক্সাইডকে পায়, তখন সে তার স্ত্রীকে ভুলে যায়, অক্সিজেনকে ভুলে যায়। এই জন্য কি হয়, আমাদের শরীরে এটা হলে অক্সিজেনের মাত্রা কমে যায়। এই সময় রক্তে অক্সিজেন এর মাত্রা কমে যায়। যখনই আমাদের শরীরে অক্সিজেনের মাত্রা কমে যাবে, তখনই আমাদের শরীরে কি হবে? তখন আমাদের শরীরে বিভিন্ন ধরনের ডিজিজ ক্রিয়েট হবে। ওকে, মনে রাখবে। হ্যাঁ, যখন আমাদের শরীরে এই কার্বক্সি হেমোগ্লোবিনের উপস্থিতি ঘটে, এই কার্বক্সি হিমোগ্লোবিনের উপস্থিতি যখন আমাদের শরীরে ঘটে, তখন কি হয়, ডব্লিউবিসির পরিমাণ আমাদের শরীরে বেড়ে যায়। কেন? কারণ কার্বক্সি হিমোগ্লোবিনটা হচ্ছে আমাদের শরীরের জন্য ক্ষতিকর। আরেকটা কথা মাথায় রাখবা, ব্লাডে আমরা এগুলো সব পড়বো, আমাদের রক্তের মধ্যে আরবিসি ডব্লিউবিসি প্লেটলেট আছে। তো তো মনে রাখবা যে লিভার যেমন করে আমাদের শরীরের ডিএম অফিস, তেমনি ডব্লিউবিসিকে আমরা আমাদের শরীরের এসপি অফিস বলতে পারি। কি অফিস? এসপি অফিস, মানে পুলিশ সেবা। অর্থাৎ ডব্লিউবিসি, হোয়াইট ব্লাড কর্পাসেলস, এটা হচ্ছে যত প্রশাসনিক পুলিশি প্রশাসনের কাজ আছে, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, হ্যাঁ, এই সমস্ত কাজগুলো ডব্লিউবিসির দেখার দায়িত্ব আর কি। অর্থাৎ যখনই শরীরের মধ্যে এই কার্বক্সি হেমোগ্লোবিন নামক একটা বিষধর জিনিস শরীরে প্রবেশ করলো, কেন বিষধর? কারণ এরা কি করে, রক্তে অক্সিজেনের মাত্রাকে কমিয়ে দেয়। তখন আমাদের শরীরে কার্বক্সি হিমোগ্লোবিনকে ধ্বংস করার জন্য আমাদের শরীরে ডব্লিউবিসি ইনক্রিজ হয়ে যায়, ডব্লিউবিসি বাড়তে থাকে। কেন? কারণ ডব্লিউবিসির কাজ হচ্ছে এদেরকে ধ্বংস করা, ডব্লিউবিসিকে মারতে হবে। যখনই আমাদের শরীরে ডব্লিউবিসি যখনই আমাদের শরীরে বাড়বে, তখন বলো তো ডব্লিউবিসির একটা নাম আছে না, সেটা কি? লিউকোসাইট। তাহলে আমাদের শরীরে যদি লিউকোসাইট বৃদ্ধি পায়, তখন আমাদের শরীরে একটা রোগ হবে। লিউকোসাইট যখন আমাদের শরীরে বৃদ্ধি পাবে, তখন আমাদের একটা রোগ হবে। সেই রোগটাকে আমরা কি বলি? সেই রোগটাকে আমরা বলি লিউকেমিয়া। আর এই লিউকেমিয়াকে আমরা সোজা সাপটা ভাষায় বলে থাকি ব্লাড ক্যান্সার। ওকে, তাহলে ধূম্রপান করলে ব্লাড ক্যান্সারের সম্ভাবনা বৃদ্ধি পায় না কমে? বৃদ্ধি পায়, তাই না? তাহলে পুরো গল্পটা আশা করছি তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ দাদা। ভেরি গুড। যেটা আমাদের আগে লেখা উচিত ছিল, সেটা আমাদের এখন পরে লিখতে হচ্ছে। যেমন আয়রনের সোর্সটাই আমরা লিখিনি এতক্ষণ ধরে, আমরা গল্পে প্রবেশ করেছিলাম। আয়রনের সোর্স, আমরা আয়রন কোত্থেকে পাই? আমরা আয়রন পাই হচ্ছে স্পিনাচ থেকে। স্পিনাচ মানে পালং শাক। তারপরে যত ধরনের সবুজ শাকসবজি আছে,
গ্রিন ভেজিটেবল, সেই গ্রিন ভেজিটেবল থেকে পাই। আমরা অ্যাপেল থেকে পাই, হ্যাঁ, এগুলো থেকে আমরা পাই। তো মনে রাখবে স্পিনাচ থেকে আমরা ম্যাক্সিমাম আয়রন পাই, ম্যাক্সিমাম আয়রন আমরা স্পিনাচ থেকে পাই, পালং শাক থেকে পাই। আচ্ছা, আর লাস্ট একটা পয়েন্ট লিখে রাখো যে ল্যাক অফ আয়রন, ল্যাক অফ আয়রন, আমাদের শরীরে যদি আয়রনের ঘাটতি হয় তাহলে কি হবে? আমাদের শরীরে আয়রনের ঘাটতি হলে রক্তাল্পতা রোগ হবে, অ্যানিমিয়া হবে, অ্যানিমিয়া রোগ হবে আমাদের শরীরে, রক্তাল্পতা হবে। তাহলে আশা করছি আমি আয়রন তোমাদের খুব খুব ক্লিয়ার হয়েছে। ওকে, হ্যাঁ দাদা। ভেরি গুড। চলো এবার আমরা নেক্সট মিনারেলসকে নিয়ে পড়বো, দ্যাট ইজ জিঙ্ক। ওকে, মুছে দেবো? হ্যাঁ দাদা, বলছি অ্যানিমিয়ার অনেকগুলো টাইপ হয় না? হ্যাঁ, অ্যানিমিয়ার অনেক টাইপ হয়, এক্সামিনার তোমাকে এটাই জিজ্ঞেস করবে, ঠিক আছে? দেখবো আমরা যখন ব্লাড পড়বো বা মানব রোগ যখন আমরা পড়বো, হিউম্যান ডিজিজেস, সেখানে এগুলো আলোচনা করবো। ওকে, ঠিক আছে দাদা। চলো খাতার মধ্যে হেডিং লাগাও, জিঙ্ক। জিঙ্ক বা জেডেন। তো সবার আগে আমাদের জিঙ্কের সোর্সটা দেখতে হবে, যে জিঙ্ক কোত্থেকে আসে। জিঙ্ক মিল্ক থেকে আসে, জিঙ্ক সিরিয়ালস থেকে আসে, জিঙ্ক ফ্রুটস থেকে আসে, জিঙ্ক ভেজিটেবল থেকে আসে, ঠিক আছে? এই সমস্ত জায়গা থেকে জিঙ্ক আসে। তো মনে রাখবা জিঙ্ক আমরা সব থেকে বেশি যেটা পাই সেটা হচ্ছে এই ভেজিটেবল থেকে আমরা জিঙ্ক সব থেকে পাই ম্যাক্সিমাম। ওকে, ম্যাক্সিমাম জিঙ্ক আমরা ভেজিটেবল থেকে পাই। ওকে, নাও এই জিঙ্কের কাজ কি? এই জিঙ্কের কাজ হচ্ছে আমাদের শরীরে যে ইমিউন সিস্টেম আছে, সেই ইমিউন সিস্টেমটাকে বৃদ্ধি করা হচ্ছে জিঙ্কের কাজ। অর্থাৎ ইট ইনক্রিজেস, it increases immune system, এক মিনিট দাঁড়াও, it increases immune system of our body, আমাদের শরীরের যে ইমিউন সিস্টেম আছে, রোগ প্রতিরোধ ব্যবস্থা, সেটাকে বৃদ্ধি করার কাজ হচ্ছে জিঙ্কের। ওকে, আচ্ছা, যদি আমাদের শরীরে জিঙ্কের ঘাটতি হয়, ল্যাক অফ জিঙ্ক, জিঙ্কের ঘাটতি যদি আমাদের শরীরে হয় তাহলে আমাদের একটা রোগ হয়, যে রোগটা পরীক্ষায় জিজ্ঞেস করে, অন্যান্য ডিজিজ থাকতে পারে, সেটা ডাক্তারবাবুরা বলবেন, কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে যে ডিজিজটা আমাদের মাথায় রাখতে হবে সেটাকে বলা হয় ডাইজেসিয়া। ডাইজেসিয়া, ডাইজেসিয়া। তাহলে যদি জিঙ্কের অভাব আমাদের শরীরে হয় তাহলে কিসের কি হবে? ডাইজেসিয়া হবে। এই জন্য তোমরা দেখবে আমাদের যখন শরীর খারাপ টারাপ হয়, জ্বর হলো বা কিছু একটা হলো, আমাদের মুখে স্বাদ থাকে না, আমরা খেতে পাই না, তখন ডাক্তারবাবুরা দেখবে একটা সিরাপ লেখে, সিরাপ। তোমরা যদি কেউ ওই সিরাপের প্যাকেটটা দেখো, দেখবে ওখানে জিঙ্ক লেখা থাকে, যে এতটুকুন জিঙ্ক দেওয়া আছে। সো জিঙ্ক আমাদের শরীরের ইমিউন সিস্টেমটাকে বাড়ায় এবং আমরা যাতে ঠিকঠাক খেতে পারি, আমাদের স্বাদ যাতে মুখের মধ্যে থাকে, সেটার বজায় রাখার দায়িত্ব হচ্ছে জিঙ্ককে। এই জন্য যদি জিঙ্কের ঘাটতি আমাদের শরীরে হয় তাহলে ডাইজেসিয়া নামক রোগটি হয়। ডাইজেসিয়া হলে কি হয়? ডাইজেসিয়া হলে কোনো জিনিসের স্বাদ বোঝা যায় না। এই রোগটা হলে কি হয়? কোনো জিনিসের স্বাদ বোঝা যায় না, কোনটার কি স্বাদ কিছুই বোঝা যায় না, কোনো কিছু খেতে ভালো লাগে না। ওকে, এই ঘটনাটা ঘটে। আচ্ছা, জিঙ্ক সম্পর্কে আমাদের বায়োলজিক্যাল অ্যাসপেক্ট থেকে আর কিছু বেশি পড়ার নেই, তবে হ্যাঁ, আমরা জিঙ্কের একটা রিয়েল লাইফ ইউজ দেখি। যেমন আয়রনের রাস্টিং কি করে দূর করা যায়, হ্যাঁ, এই জিনিসগুলোকে একটুখানি দেখি। চলো, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞেস করে বলেই এটাকে বলবো এবার। হ্যাঁ, তোমরা খাতার মধ্যে একটু হেডিং লাগাও যে রিয়েল লাইফ, রিয়েল লাইফ ইউজ অফ জিঙ্ক। জিঙ্কের রিয়েল লাইফ ইউজ কি আছে? দেখো, জিঙ্কের রিয়েল লাইফ যেটা আছে সেটা হচ্ছে, আমরা লোহার মরিচা পড়ার কথা শুনেছি, রাস্টিং অফ আয়রন, লোহার মরিচা পড়া,
লোহার মরিচা কিভাবে পড়ে? যখন অক্সিজেনের সাথে ময়েশ্চার, অক্সিজেনের সাথে যখন ময়েশ্চার থাকে, ময়েশ্চার মানে আর্দ্রতা, অক্সিজেন আর এই জলীয় বাষ্প থেকে যে আর্দ্রতাগুলো পাই, ময়েশ্চার পাই, সেটা মিশে একটা কেমিক্যাল প্রসেস তৈরি হয়, একটা কেমিক্যাল প্রসেস তৈরি হয়। আর সেই কেমিক্যাল প্রসেসটাকে আমরা বলি রাস্টিং অফ আয়রন, অর্থাৎ লোহায় মরিচা ধরা। এবার এই লোহায় মরিচা ধরে এই দুটো একটা জিনিস তৈরি করে। কি জিনিস তৈরি করে? সেটা তৈরি করে, প্লাস অবশ্যই এর সঙ্গে এফি তো আছেই। লোহার সঙ্গে যখন অক্সিজেন আর ময়েশ্চার মেশে তখন এই কেমিক্যাল প্রসেস হয়, যেটাকে আমরা বলি রাস্টিং। রাস্টিং, হ্যাঁ, বা মরিচা পড়া আর কি। এই রাস্ট অফ আয়রন যেটা, সেটার কি নাম জানো? পরীক্ষায় জিজ্ঞেস করে, রাস্ট অফ আয়রন। আয়রনের উপরে যে মরিচা পড়ে সেটাকে কি বলে, সেটার নাম কি? সেটাকে বলা হয় ফেরিক অক্সাইড। কি বলে? ফেরিক অক্সাইড। ফেরিক অক্সাইড বলে, ফেরিক অক্সাইড। ফেরিক অক্সাইডের সংকেত কি? Fe2O3। Fe2O3, হ্যাঁ, ফেরিক অক্সাইড তৈরি হয়। এবার ঘটনা হচ্ছে যে লোহায় যদি মরিচা পড়ে যায় তাহলে লোহাটা নষ্ট হয়ে গেল। সেই লোহা যাতে নষ্ট না হয়, লোহার মরিচা রোধ করতে আমরা লোহার উপরে একটা কোটিং দিই। আর সেই কোটিংটা কিসে হয়? জিঙ্ক ক্লোরাইডের কোটিং দেওয়া হয়। আর এই জিঙ্ক ক্লোরাইডের যে কোটিং দেওয়ার প্রসেস, সেই প্রসেসটাকে বলা হয় কি জানো? গালভানাইজেশন। এটা পরীক্ষায় জিজ্ঞেস করে, এই জন্য এটা লেখাচ্ছি। তাহলে এরপর আমার তো লেখার এখানে জায়গা নেই, আমি মুছে দেবো কি এটা? এই পর্যন্ত নোট নিয়েছো? হ্যাঁ দাদা। ওকে, চলো তাহলে লোহায় মরিচা পড়লো। এবার এবার তারপরের পয়েন্ট, টু প্রিভেন্ট দিস রাস্টিং অফ আয়রন, আয়রনের এই রাস্টিংকে রোধ করতে উই উই হ্যাভ টু কোট আয়রন with zinc chloride, জিঙ্ক ক্লোরাইডের সাথে আমরা কি করি? এর একটা পরতে দিই, হ্যাঁ। জিঙ্ক ক্লোরাইড মানে ZnCl2, জিঙ্ক ক্লোরাইডের পরত। অ্যান্ড দিস প্রসেস অফ iron coating is called galvanization। পরীক্ষায় জিজ্ঞেস করে যে গালভানাইজেশন প্রসেসে কি করা হয়। তো মনে রাখবো, গালভানাইজেশন প্রসেসে আয়রনের ওপরে জিঙ্ক ক্লোরাইডের পরত দেওয়া হয়, সেই পদ্ধতিটাকে বলা হয় গালভানাইজেশন। ক্লিয়ার হলো? গালভানাইজেশন নামের সাথে তোমরা আরেকটা নামকে গুলিয়ে ফেলতে পারো, সেটাকে বলা হয় ভালকানাইজেশন। কি বলা হয়? ভালকানাইজেশন। কি মনে হচ্ছে না? গালভানাইজেশন, ভালকানাইজেশন ব্যাপারটা। তো গালভানাইজেশন পদ্ধতি আর ভালকানাইজেশন পদ্ধতি দুটোই আলাদা। ভালকানাইজেশন পদ্ধতিতে কি করা হয় বলো তো? আমরা যে প্রাকৃতিক রবার পাই, সেই রবারটাকে শক্ত করবার জন্য আমরা গালভানাইজেশন প্রসেস করি। অর্থাৎ দিস প্রসেস ইজ ইউজড, লিখে রাখো, দিস প্রসেস ইজ ইউজড টু harden the রাবারকে হার্ড করার জন্য, রাবারকে শক্ত করার জন্য ভালকানাইজেশন প্রসেস করা হয়। এই ভালকানাইজেশন প্রসেসে কি হয়? এই ভালকানাইজেশন প্রসেসে রাবারের সঙ্গে সালফারকে মেশানো হয়। রাবারের সঙ্গে কাকে মেশানো হয় বলো? সালফারকে মেশানো হয়। রাবার আর সালফারকে মিশিয়ে তৈরি করা হচ্ছে তৈরি করা হয়, রাবারকে শক্ত করা হয়, হার্ডেন করা হয়। আর এই প্রসেসটাকে বলে ভালকানাইজেশন। ওকে। আর গ্যালভানাইজেশন কি? গ্যালভানাইজেশন হলো লোহার ওপরে জিঙ্ক ক্লোরাইডের পরত দেওয়া। ওকে, আচ্ছা। জিঙ্কের আর একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, যেমন সেই কাজটা হচ্ছে, যদি তোমরা কেউ হাটে বাজারে যাও, গ্রামের হাটে এগুলো বেশি দেখতে পাওয়া যায়।
হাটে গেলে দেখতে পাও না ইঁদুর মারা বিষ পাওয়া যায়, দেখেছো? ইঁদুর মারা বিষ, যে কারো কারো হ্যাঁ অভিজ্ঞতা আছে ইঁদুর মারা বিষ? তো ইঁদুর মারা বিষেও কিন্তু জিঙ্ক ফসফাইড ব্যবহার করা হয়, জেডএনপি ব্যবহার করা হয়। তার একটা রিয়েল লাইফ ইউজ লিখে রাখো, যে জিঙ্ক ফসফাইড, জিঙ্ক ফসফাইড অর্থাৎ জেডএনপি ইজ ইউজড অ্যাজ আ র্যাট কিলার। ইঁদুর মারা বিষ হিসাবে এই জিঙ্ক ফসফাইডের ব্যবহার করা হয়। এখান থেকেও পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে। ওকে, আচ্ছা, এবার গেল। আমরা এবার নেক্সট আলোচনাতে আসছি, দ্যাট ইজ আয়োডিন। সে এইটাকে মুছে দিই তাহলে। হ্যাঁ দাদা। ওকে, চলো। স্যার, হ্যাঁ বলো। আমি একটু লেট হচ্ছে, হাজবেন্ড অফিস থেকে এসেছে তো, আমি ইটস পরে ওকে, করে টেক, নেবো ইটস রেকর্ডের ওকে, নো পর, ঠিক প্রবলেম, আছে? নো প্রবলেম। ঠিক আছে, ওকে। ওকে, চলো, আয়োডিন। ঠিক, তাহলে আয়োডিন সম্পর্কে এবার আমরা একটু জানার চেষ্টা করি। আয়োডিন, দেখো, সবার আগে তো আয়োডিনের সোর্সটা দেখে নিই। আয়োডিনের সোর্স, সব থেকে বেশি আয়োডিন আমরা যে থেকে পাই সেটা হচ্ছে সল্ট, তাই না? সল্ট থেকে পাই, হ্যাঁ, NaCl, সল্ট থেকে আমরা আয়োডিন পাই। আমরা যে কোনো ধরনের সি ফুড থেকে, সামুদ্রিক খাবার থেকে আমরা আয়োডিন পাই। আমরা ফিশ থেকে আমরা আয়োডিন পাই। ওকে, দেখো, আয়োডিনের মূল কাজ হচ্ছে, সেটা হচ্ছে আমাদের শরীরে একটি খুব গুরুত্বপূর্ণ, আমাদের শরীরের সব থেকে বড় এন্ডোক্রাইন গ্ল্যান্ড নামে একটা গ্ল্যান্ড আছে, যেটা আমাদের গলায় থাকে, গলায়, ঠিক আছে না? প্রজাপতির মতো দেখতে, আমাদের ঠিক গলায় থাকে। আমাদের গলায় পুরুষের দেহে যেমন অ্যাডামস অ্যাপেল দেখা যায় না, এটাকে, ডু ইউ নো হোয়াট ইজ অ্যাডামস অ্যাপেল? পুরুষের গলা যদি উঁচু করো তাহলে দেখবে এখানে একটা বেরিয়ে আসে না একটা অংশ, হাড়ের মতো। হ্যাঁ দাদা। হ্যাঁ, ওটাকে অ্যাডামস অ্যাপেল বলে। ওই অ্যাডামস অ্যাপেলটা হচ্ছে আমাদের পুরুষের যেহেতু কণ্ঠস্বর মোটা হয়, ওখানে ভোকাল কর্ডটা ওখানে বাইরে বেরিয়ে এসে মোটা হয় আর কি। আর মেয়েদের শুরু হয়, যার জন্য ওদের সুরটা একটু তীক্ষ্ণ টাইপের, আর আমাদের সুরটা একটু মোটা টাইপের। ওকে, যাই হোক, ওটা আমরা পরে পড়বো। তো ঠিক নামটা কি বলছেন? অ্যাডামস অ্যাপেলের ঠিক নিচে, অ্যাডামস অ্যাপেলের ঠিক নিচেই এই থাকে হচ্ছে এই গ্ল্যান্ডটি, যে গ্ল্যান্ডটিকে বলা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড। থাইরয়েড গ্ল্যান্ড হচ্ছে আমাদের শরীরের সব থেকে বড় এন্ডোক্রাইন গ্ল্যান্ড। আর এই থাইরয়েড গ্ল্যান্ড যাতে প্রপারলি কাজ করতে পারে, তার দেখাশোনা করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে কাকে? আয়োডিনকে। ওকে, কি হয় পুরো সিস্টেমটা আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি তোমাদের। ওকে, তার আগে একটা নোট নিয়ে নাও, লেখো যে আয়োডিন ইজ ইউজড, বা ইট ইজ ইউজড, বা ইট ইজ এসেনশিয়াল, এমনটা লেখো, ইট ইজ এসেনশিয়াল ফর বেটার ফাংশন, it is essential for better function of thyroid gland, thyroid gland, থাইরয়েড গ্ল্যান্ডের বেটার পারফরমেন্সের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই এসেনশিয়াল। ওকে, থাইরয়েড গ্ল্যান্ডটা কি এর সম্পর্কে একটু লিখে রাখো, যে ইট ইজ দ্য লার্জেস্ট এন্ডোক্রাইন। দুই ধরনের গ্ল্যান্ড আছে, এন্ডোক্রাইন আর এক্সোক্রাইন। তো এন্ডোক্রাইন গ্ল্যান্ডের মধ্যে এটি মানবদেহের সব থেকে বড়। কোথায় থাকে? এটা আমাদের থ্রোটে থাকে, থ্রোটে থাকে। ওকে, গলাতে থাকে, গলা। ওকে, বেশ। এগুলো আমরা যখন গ্ল্যান্ডুলার সিস্টেম পড়বো না, তখন প্রত্যেকটা গ্ল্যান্ডকে নিয়ে আমরা পড়বো, সো ডোন্ট ওয়ারি। আর প্রত্যেকটা গ্ল্যান্ড থেকে কি এনজাইম, কি হরমোন বের হয়, সব কিছু পড়বো। যেহেতু আয়োডিন আসলো, তাই থাইরয়েড গ্ল্যান্ড সম্পর্কে সামান্য কয়েকটা কথা বলবো। আচ্ছা দেখো, আমরা জানি যে গলগণ্ড রোগ হয় কিসের অভাবে? ল্যাক অফ আয়োডিন, ল্যাক অফ আয়োডিন। যদি আয়োডিন আমাদের শরীরে কমে যায়, তাহলে আমাদের গয়টার ডিজিজ হয়। পরীক্ষায় বিরাটভাবে জিজ্ঞেস করে গয়টার, গয়টার মানে গলগণ্ড, অর্থাৎ গলা ফুলে যায়, দেখে মনে হয় যে এখানে টিউমার হয়েছে, গলগণ্ড। ওকে, তাহলে ল্যাক অফ আয়োডিন হয় হচ্ছে গয়টার ডিজিজ হয়, গয়টার বা গলগণ্ড রোগ হয়।
কি হয় বিষয়টা আমরা একটু যদি ভালো করে খেয়াল করি তাহলে বুঝতে পারবো। দেখো, আয়োডিনের অভাব হলে রোগ সম্পর্কে বলছি, খেয়াল করবে। আমাদের শরীরে যখন, এই জায়গাটাকে সুন্দর করে নোট করো, আয়োডিন আমাদের শরীরে কমে গেল। যখনই আমাদের শরীরে আয়োডিন কমে গেল, তখন আমাদের থাইরয়েড গ্ল্যান্ড থেকে যে থাইরক্সিন নামক হরমোনের সিক্রেশন হয়, ভালো করে বুঝবে, সেই থাইরক্সিন হরমোনের সিক্রেশনও কি হবে, কমে যাবে। আর থাইরক্সিন হরমোন আমাদের কি কাজ করে জানো? থাইরক্সিন হরমোন আমাদের শরীরের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ বয়স বৃদ্ধির সাথে সাথে আমাদের দেহ যেমন বাড়তে থাকে, তেমনি আমাদের মস্তিষ্করও বিকাশ ঘটে, ঠিক না? আমরা যত বাচ্চা ছিলাম তখন আমাদের বাচ্চা বুদ্ধি ছিল, এখন বড় হয়েছে, এখন আমাদের বড়দের মতো বুদ্ধি হয়েছে। এই যে শারীরিক এবং মানসিক গ্রোথ, শারীরিক এবং মানসিক গ্রোথ দেখার দায়িত্ব কার? থাইরক্সিন হরমোনের। তাই আয়োডিন যদি আমাদের শরীরে কমে যায়, থাইরয়েড গ্ল্যান্ড থেকে থাইরক্সিন হরমোনও কম হয়ে যাবে। আর যখনই থাইরক্সিন হরমোন কম হবে, তার রেজাল্ট হিসাবে আমাদের ফিজিক্যাল আর মেন্টাল গ্রোথও কম হবে। তাহলে কি হবে? মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল গ্রোথ, যেটা মানসিক এবং দৈহিক বৃদ্ধিও কি হবে? কমে যাবে। আর দেখো, এই মানসিক বা দৈহিক বৃদ্ধি কমে গেলে যে রোগটা হয়, এই রোগটাকে আমরা বলে থাকি ক্রেটিনিজম। কি বলে থাকি? ক্রেটিনিজম। CRETINISM, ক্রেটিনিজম। এই ক্রেটিনিজম রোগ হলে কি হয় বলো তো? এই ক্রেটিনিজম একটা ডিজিজ, এই ক্রেটিনিজম একটা রোগ। এই ক্রেটিনিজম রোগ হলে 30-40 বছর বয়স্ক একজন ব্যক্তি 7-8 বছরের বাচ্চাদের মতন আচরণ করে। বুঝতে পেরেছো রোগটা কি? লিখে রাখো। 30-40 বছরের বয়স্ক লোক 7-8 বছরের বাচ্চাদের মতো আচরণ করে। এরকম রোগ কিন্তু আমরা সবাই পরিচিত আছে, আমরা আমাদের জীবন দেখেছি কি না? যেমন আমাদের হসপিটালের পশ্চিম দিকে আমরা থাকি, আমাদের হসপিটালের পূর্ব দিকে একটা বাড়িতে একটা এরকম রোগ রয়েছে, যেখানে ক্রেটিনিজম ডিজিজটা সেই বাচ্চাটার আছে। তাকে তো বাচ্চা আমাদের থেকেও বয়সে বড়, কিন্তু তার আচরণ একদম 7-8 বছরের বাচ্চাদের মতো। এই রোগটা হয়। কতটা খতরনাক! এই কারণে শোনো, আমার এখানে বোনেরা যারা আছো তাদেরকে আমি বলছি, যখন তোমরা বিয়ে করবে, বা সব থেকে বড় কথা বিয়ে করার কথা নয়, যখন তোমরা ভাবছো যে তোমরা বেবি নেবে, হ্যাঁ, বেবির প্ল্যান যখন করবে, তখন কিন্তু অবশ্যই থাইরয়েড এর ট্রিটমেন্টটা, কিন্তু থাইরয়েডের চেক আপটা একটু করে নেবে, যে থাইরয়েড গ্ল্যান্ড থেকে যে সমস্ত হরমোনের সিক্রেশন হয় সেগুলো ঠিকঠাক হচ্ছে কিনা একটু দেখে নেবে। কারণ বাচ্চাদের বিভিন্ন ডিজিজ কিন্তু এই থাইরয়েড থেকেই কিন্তু বিভিন্ন সময় হয়ে থাকে। যেমন এইটা একটা দেখলে ক্রেটিনিজম, হ্যাঁ, মাকে সুস্থ থাকতে হবে বেশি করে। ওকে, বেশ। তাহলে কি বললাম, যে আমাদের থাইরয়েড গ্ল্যান্ড থেকে একটা হরমোন বের হয় থাইরক্সিন, যেটা আমাদের মেন্টাল আর ফিজিক্যাল গ্রোথে যে ভূমিকা নেয়, সে যদি কমে যায় আয়োডিন অভাবে, তাহলে ক্রেটিনিজম ডিজিজ হবে। আর এই ক্রেটিনিজম ডিজিজটা কিন্তু এটা বিফোর বার্থ, অর্থাৎ মাতৃগর্ভে যখন বাচ্চা রয়েছে তখন থেকেই কিন্তু এই ডিজিজটা শুরু হয়। তাহলে বুঝতে পারছো কতটা খতরনাক? আফটার বার্থ হলে তার আচরণ দেখে কিছু করা যায়, কিন্তু রোগটা শুরুই হচ্ছে মাতৃগর্ভে। সেই জন্য মাকে সুস্থ থাকতে হবে। ওকে, ভেরি গুড। ঠিক আছে, এই পর্যন্ত তাহলে আয়োডিনের আলোচনা ছিল। এরপর আমরা নেক্সট মিনারেলের আলোচনা করি। ঠিক আছে, মুছে দেবো এগুলোকে। স্যার বলছে লার্জেস্ট যে লেখাটা আছে না পরে, এটা বলে দিন না। ও, লার্জেস্ট CRINE, লার্জেস্ট এন্ডোক্রাইন। ঠিক আছে। ওকে, মুসলাম তাহলে। আমার হাতে লেখাটা সত্যিই খুব বাজে, তোমরা যাই হোক একটু, আমি যখন মুখে বলছি তখন একটু লিখে নেওয়ার চেষ্টা করবে। আর বাজে বলতে আমি যদি খাতায় লিখতাম তাও মনে হয় একটু ভালো হতো, কিন্তু এই পেন ট্যাবলেটে লেখা তো কিচ্ছু করার নেই, এরকমই হবে।
আচ্ছা, না না স্যার, ভালো, অসুবিধা হয় না। ঠিক, মুছে দিলাম তাহলে। আহ, চলো, এরপর আমরা পড়তে চলেছি নেক্সট, যেটা সেটা হচ্ছে কপার। দেখো, কপার পড়তে পড়তে আমরা খুব মজার জিনিস শিখে যাব। সিইউ, কপার। দাঁড়াও দেখি ঠিকঠাক করে লিখি। আমি মুখে বানান বলেও দিচ্ছি, অসুবিধা নেই। সিও পি পি, এ বাবা, কালো কালো হয়ে গেল কি করে? কপার। যাই হোক, কপারের সবার আগে সোর্স পড়ি, তারপরে দেখছি কি দিয়ে কি হয়। কপারের সোর্স, যে কপার আমরা কোত্থেকে পাই আমাদের শরীরে? প্রথমত মিল্ক থেকে আমরা পাই। হুম, তোমাদের একটা কথা আমি কিন্তু লিখিয়েছিলাম, মিল্কের মধ্যে সব মিনারেলস থাকে বলে মিল্কের মধ্যে একটা ভিটামিন থাকে না, সেটা কি? ভিটামিন সি। মাথায় রেখো, পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞেস করবে। মিল্ক, সিরিয়ালস, তারপর ফ্রুটস, তারপর মিট, এগুলো থেকে আমরা কপার পাই। ঠিক আছে, এবার কপার সব থেকে ম্যাক্সিমাম কোত্থেকে এমন প্রশ্ন জিজ্ঞেস করে না, এটা জানারও দরকার নেই। আচ্ছা, কপারের যে মূল কাজ সেটা হচ্ছে এটি আয়রনকে রিইউজ করে। হুম, আরেকবার বলো, কি বললাম? কপার কি করে? আয়রনকে রিইউজ করে, আয়রনকে পুনর্ব্যবহার করে। এই যে আমাদের শরীরে আয়রন, কার সঙ্গে দেখতে পেয়েছিলে আয়রনকে আমাদের শরীরে? আমাদের শরীরে আয়রনকে কার সঙ্গে দেখতে পেয়েছিলে? কোথায় থাকে? বা আয়রন দিয়ে কি তৈরি হয়েছিল একটু বলো। হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন তৈরি হয়েছিল। ভেরি গুড। হিমোগ্লোবিন কোথায় থাকে? আরবিসিতে থাকে না? সো হ্যাঁ দাদা। হ্যাঁ, সো এই হিমোকে আর গ্লোবিনকে এক করা এবং আলাদা করার একটা ব্যাপার স্যাপার রয়েছে। ওকে, যাই হোক, চলো আমি একটা গল্পের মতন করে বুঝিয়ে দিচ্ছি, বাট বিফোর দ্যাট নোট তো আগে করো, তারপর দেখছি। লেখো, ইট রিইউজেস আয়রন। তাহলে কপারের প্রথম কাজ তোমরা পেলে যে এটি আয়রনকে রিইউজ করে। রিইউজ বলতে কি বোঝায় আমরা পরে দেখছি। যেহেতু আয়রন আমাদের শরীরে রক্তের একটা উপাদান, গুরুত্বপূর্ণ উপাদান, সেই কারণে যদি আমাদের শরীরে ল্যাক অফ আয়রন হয়, ল্যাক অফ কপার হয়, তাহলে কি হবে? ল্যাক অফ কপার হলে আমাদের রক্তাল্পতা হবে, অ্যানিমিয়া হবে। বোঝা যাচ্ছে কি না? যে দুটো আয়রনকে ব্যবহার করে। কপারের সঙ্গে আর একটা পয়েন্ট বলি, তারপরে আমি এই আয়রনের রিউজটা বলছি তোমাদেরকে। কপারের সম্পর্কে একটা প্রশ্ন জিজ্ঞেস করে, হুইচ অফ দ্য ফলোইং ইজ বেস্ট কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, এরকম করে প্রশ্ন দেয়। তো মাথায় রাখবা যে এটা নোট করে রাখো যে কপার ইজ সেকেন্ড বেস্ট কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটির সেকেন্ড বেস্ট কন্ডাক্টর হচ্ছে কপার। তাহলে ফার্স্টটাও জেনে রাখো, একটা ব্র্যাকেটের মধ্যে লিখে রাখো। মানে ফার্স্ট নাকি ফার্স্ট লিখবা নাকি? না, বেস্ট লেখো। ফার্স্ট কেন? সেকেন্ড বেস্ট তো, আর বেস্ট হচ্ছে আগে, সেকেন্ড বেস্ট পরে। বেস্ট হচ্ছে কি বলতো, সিলভার, রূপো হচ্ছে কপারের বেস্ট, সব থেকে ভালো কন্ডাক্টর হচ্ছে সিলভার, আর কপার হচ্ছে দ্বিতীয়তে আসে। যার কারণে আমরা ইলেকট্রিসিটির কাজে দেখবা, যেহেতু রূপো অনেক দামি, ওগুলো তো আর ব্যবহার করতে পারবো না, তাই কপারকেই ব্যবহার করা হয় ইলেকট্রিসিটির পরিবহনের জন্য। ওকে, আচ্ছা, আর একটা কথা কপার সম্পর্কে পরীক্ষায় জিজ্ঞেস করে হিস্ট্রির পার্সপেক্টিভ থেকে, সেটা কি বলতো? ইতিহাসের দৃষ্টিকোণ থেকে একটা প্রশ্ন জিজ্ঞেস করে, সেটা কি? প্রথম মুদ্রা। কপার কোথায় পাওয়া গেছে? তাও হলো, তারপরে মানে মানব মানে মানবের
প্রথম ব্যবহৃত ধাতুর নাম কি? কপার না? কপার ইজ দ্য ফার্স্ট ইউজড মেটাল অফ হিউম্যান বিং। মানুষের সব থেকে প্রথম ব্যবহার করা শিখেছে কিসের? কপারের, তাই না? আচ্ছা, গেল। এবার রিইউজ অফ আয়রনটাকে শেখানোর চেষ্টা করছি, তাহলে এটা মুছে দিচ্ছি। হ্যাঁ, মুছে দিই। হ্যাঁ দাদা। খাতার মধ্যে হেডিং লাগাও, রিইউজ অফ আয়রন। রিইউজ অফ আয়রন, আয়রনের পুনর্ব্যবহার। এই জায়গাটায় কপার কি ভূমিকা গ্রহণ করে এটা খেয়াল করবা। দেখো, এক মিনিট, আমি একটু চুপ করে থাকি, তারপর কথা বলছি, কাশি পেয়ে যাচ্ছে। ওকে, চলো গল্পটা মন দিয়ে শোনো। এইটা একটা লং বোন, ঠিক? এটা একটা লং বোন, আর এই লং বোনের মধ্যে কি রয়েছে? এখানে রয়েছে বোন ম্যারো রয়েছে, বোন ম্যারো। এই বোন ম্যারোর মধ্যে একটা উপাদানের ক্রিয়েশন হচ্ছে, তার নাম হচ্ছে আরবিসি। আরবিসি কিভাবে ক্রিয়েশন হচ্ছে? আরবিসি দুটো জিনিসের মিশ্রণে, একটা হচ্ছে হেমো প্লাস গ্লোবিন বা গ্লোবিউলিন নামক প্রোটিন, এই দুটোর মিশ্রণে আরবিসি তৈরি হচ্ছে। তাহলে এটুকুন মনে রাখো যে বোন ম্যারোটা হচ্ছে এক ধরনের ম্যারেজ অফিস, ম্যারেজ অফিস এটা বোন ম্যারো, ঠিক আছে? তাহলে বোন ম্যারোতে কার কার বিয়ে হলো? হিমোগ্লোবিন, হিমো আর গ্লোবিউলিন প্রোটিনের দুজনে মিলে কি তৈরি করলো? এদের বিয়ে হলো এবং এদের ফ্যামিলির নাম হলো হিমোগ্লোবিন, ঠিক তো? বা এটাকে আমরা বলবো আর একটা ভাষায় আরবিসি। আরবিসি তৈরি হলো। তা এই হিমোগ্লোবিন বা আরবিসি নামক পরিবারটা তৈরি হলো কার দুজনের বিয়ের ফলে? বোন ম্যারো কোথায়? ম্যারেজ অফিস। কার কার? হিমো আর গ্লোবিন। হিমো মানে কি? আয়রন না? হিমো মানে আয়রন, এটুকু মাথায় রাখবো কিন্তু আমরা, হিমো আয়রন। এবার এদের বিয়ে মোটামুটি 120 দিন মতো চললো। কতদিন? 120 days। এই দিনটাকে মনে রাখতে হবে কিন্তু। 120 দিন মতন এদের বিয়ে চললো। 120 দিন অতিবাহিত হওয়ার পরে দেখা গেল যে এই হিমো আর গ্লোবিনের মধ্যে ঝামেলা হয়েছে, তুমুল ঝামেলা। ওরা আর একসাথে থাকতে চাইছে না, ওরা এখন একে অপরকে ডিভোর্স দিয়ে দিবে, ঠিক আছে? তো সেই ডিভোর্স দেওয়ার জন্য কোথায় যেতে হবে? ডিভোর্স অফিসে যেতে হবে। তো এইখানে একটা অর্গানের কাছে যাওয়া হলো, যার নাম হচ্ছে স্প্লিন। এর যার নাম হচ্ছে স্প্লিন, আর এই স্প্লিনকে আমরা বলবো ডাইভোর্স অফিস। এটা হচ্ছে ডাইভোর্স অফিস। এই ডাইভোর্স অফিসে কি হলো? বোন ম্যারোতে আয়রন আর গ্লোবিন অর্থাৎ হেমো আর গ্লোবিনকে মিলিয়ে হিমোগ্লোবিন আরবিসি তৈরি হলো। তাদের সংসার 120 দিন মতন চললো। চলার পরে তুমুল অশান্তি হলো একে অপরের মধ্যে। তারা চলে আসলো ডিভোর্স অফিসে স্প্লিনের কাছে। স্প্লিনের বাংলা কি বলো? প্লিহা। স্প্লিনের বাংলা প্লিহা, প্লিহা। এবার প্লিহা কি করছে? প্লিহা বলছে আচ্ছা ঠিক আছে, তোমরা ঝগড়া করো না, এই আরবিসি এদিকে শো। আরবিসি ফ্যামিলিকে ডাকা হলো, বলো তোমার মধ্যে কে কে আছে? আমার মধ্যে হেমো আছে, গ্লোবিন আছে, চলো আজকে থেকে হেমোকে আমি আলাদা করে দিলাম, আর গ্লোবিউলিন বা গ্লোবিনকে আমি আলাদা করে দিলাম। তাহলে এই দুটোর মধ্যে এই যে বিচ্ছেদ হয়ে গেল, বিয়োগ হয়ে গেল, ঠিক আছে? অর্থাৎ এই আরবিসির এখানে ডেথ হলো। আরেকবার বলো, এই আরবিসির এখানে ডেথ হলো। তাহলে এখান থেকে প্রশ্ন জিজ্ঞেস করবে, ডেথ অফ আরবিসি কোথায় হয়? স্প্লিনে। এই জন্য স্প্লিনকে কি বলা হয়?
গ্রেভিয়ার্ড অফ আরবিসি, আরবিসির কবরখানা বা মরার ঘর বা কি বলে এটাকে, যাই হোক গ্রেভিয়ার্ড মনে রাখো, গ্রেভিয়ার্ড অফ আরবিসি বলা হয়। বুঝতে পেরেছো? এবার স্প্লিন যে হিম আর গ্লোবিউলিনকে আলাদা করে দিল, এবার এই হিম কি হবে? তাহলে আয়রন যদি রক্ত তৈরিতে সহযোগিতা করে, তাহলে আমাদের তো দৈনিক দৈনিক প্রচুর প্রচুর আয়রন খাওয়া উচিত, তাই না? কিন্তু আমরা তো দৈনিক তো আয়রন খাচ্ছি না, আমরা সিজনাল আয়রন খাচ্ছি। স্পিনাচের মধ্যে সব থেকে বেশি আয়রন থাকে। তাহলে শীতের সময় যে পরিমাণ পালং শাক আমরা খাই, অন্য কোনো সিজনে কি সেই পরিমাণ পালং শাক খাই? যদিও আমি আয়রন অন্যান্য জিনিস থেকে পাই, এটাতে কোনো সন্দেহ নেই, বাট সব থেকে বেশি আয়রন তো আমরা সেই সময় শীতের সময় নিয়ে রাখি শরীরের মধ্যে। আর এই হিমোগ্লোবিনকে যখন এই স্প্লিনে এসে আরবিসির ডেথ হলো, অর্থাৎ হিমো আর গ্লোবিউলিন যখন আলাদা হয়ে গেল, তখন এই হিমোকে নিয়ে, অর্থাৎ এই হিমো মানে কি আয়রন, এই আয়রনকে নিয়ে আবার এই ম্যারেজ অফিসে নিয়ে আসলো কে? হ্যাঁ, কপার। এই হলো কপারের কাজ। তাহলে কপার কি করলো? কপার স্প্লিনে গেল, ও স্প্লিন কাছাকাছি থাকে, বলছে চল চল, তোর তো ডিভোর্স হয়ে গেছে, চল অসুবিধে নেই, তোকে আবার ম্যারেজ অফিস নিয়ে যাচ্ছে, আর একটা বিয়ে দিয়ে দেবো। আবার কপার এই আয়রনকে নিয়ে বোন ম্যারোতে আসবে, বোন ম্যারো আর একটা গ্লোবিউলিন প্রোটিনের সঙ্গে এই হেমোর বিয়ে দিয়ে দেবে, আবার হিমোগ্লোবিন তৈরি হবে, আবার আরবিসি তৈরি হবে। বুঝতে পারছো? তাহলে 120 দিন হচ্ছে কি, 120 দিন হচ্ছে লাইফ স্প্যান অফ আরবিসি। আরবিসির জীবনকাল 120 দিন। আরবিসির জন্ম কোথায় হয়? বোন ম্যারোতে। আরবিসির মধ্যে কি থাকে? হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন কি দিয়ে তৈরি হয়েছে? হেমো অ্যান্ড গ্লোবিউলিন নামক প্রোটিন দিয়ে। এদের ডেথ কোথায় হয়? স্প্লিনে। কি হয়? হেমো আর গ্লোবিউলিন আলাদা হয়ে যায়, আবার ওই হেমোকে কোথায় নিয়ে যায়? বোন ম্যারোতে। কি নিয়ে যায়? কপার। তাহলে এইটা কি? রিইউজ অফ আয়রন। বুঝতে পেরেছো কিনা পারোনি? একবার ক্লিয়ার করো দেখি আমাকে। হ্যাঁ দাদা। ভেরি গুড। মজা লাগলো এই গল্প শুনে? হ্যাঁ। এবং আরেকটা কথা মাথায় রাখবা, এই স্প্লিনে যখন ডাইভোর্স হয়, এটা যেহেতু ডিভোর্স অফিস, এই ডিভোর্স অফিসের কাজ আছে কি জানো তো? গুরুত্বপূর্ণ একটা কাজ আছে। এই ডিভোর্স অফিসে কিছু এক্সট্রা করে ছেলে মেয়ে রেখে দেওয়া হয় বিয়ে করার জন্য। যদি কেউ বউ খুঁজে না পায়, কেউ বর খুঁজে না পায়, তাদেরকে পরবর্তী সময় সাপ্লাই দেওয়ার জন্য। মানে বলতে চাইছি এটা এই জন্য, এই স্প্লিনে প্রচুর পরিমাণে ব্লাড সঞ্চিত থাকে। ওকে, সো এই জন্য মানব শরীরের ব্লাড ব্যাংক কাকে বলে? কাকে বলে? স্প্লিনকে বলে। এইটা একটা নোট তোমরা নিয়ে রাখো, যে স্প্লিন is called blood bank of human body because it stores extra blood in it. এটির মধ্যে এক্সট্রা ব্লাডকেও স্টোর করে রাখে, যার কারণে এটাকে ব্লাড ব্যাংকও বলা হয়, মানব শরীরের ব্লাড ব্যাংক বলা হয়। মানুষের দেহে সাধারণ রক্ত কতটুকুন থাকে মনে রাখবে, যে নর্মাল একটা মানুষের দেহে 5 থেকে 6 লিটার ব্লাড থাকে। হ্যাঁ, 5 থেকে 6 লিটার ব্লাড থাকে, যা হচ্ছে আমাদের মোট শরীরের কত পার্সেন্ট? 7 থেকে 10%। আমাদের মোট শরীরের 7 থেকে 10% হচ্ছে ব্লাড আমাদের শরীরে থাকে। আর এর থেকে যে এক্সট্রা ব্লাডগুলো থাকে, সেই এক্সট্রা ব্লাড স্প্লিনে জমা থাকে। ওকে, গেল। আজকে কপার পর্যন্ত পড়ে আমরা শেষ করব। আচ্ছা, আর দুটো পয়েন্ট বলে দিই, যেমন পরীক্ষাতে জিজ্ঞেস করে, যেমন পিতল কি দিয়ে তৈরি হয়? পিতলের ইংরেজি হচ্ছে ব্রাস, BRASS, ব্রাস। ব্রাস মানে বাংলাটাও লিখে রাখো পিতল, কারণ বাংলায় প্রশ্ন করলেই মাথা ঘুরে যাবে। পিতল তৈরি হয় হচ্ছে কপার আর জিঙ্ক মিশিয়ে। কপারের সাথে যখন জিঙ্ক মেশানো হয় তখন পিতল তৈরি হয়। আর একটা আছে কি বলতো? কাঁসা। ব্রোঞ্জ মানে কাঁসা, চন্দ্রবিন্দু আছে। কাঁসা কি দিয়ে তৈরি হয়? কপারের সাথে টিন মিশিয়ে। কপারের সঙ্গে টিন, SN, হ্যাঁ, মানে টিন মিশিয়ে
তৈরি হয়। ওকে, কাঁসা, এই দুটো পরীক্ষা কিন্তু জিজ্ঞেস করে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাক। হ্যাঁ, আমরা নেক্সট ডে আরও পরে যে কোবাল্ট সম্পর্কে পড়বো, তারপর ম্যাক্রো মিনারেলসের মধ্যে ক্যালসিয়াম, সোডিয়াম এদের সম্পর্কে 2-4 কথা পড়বো। তারপর মোটামুটি আমাদের কিন্তু নিউট্রিশন শেষ। তাহলে আগামী ক্লাসে আমরা নিউট্রিশনটাকে কমপ্লিট করে আমরা কিন্তু পরের যে চ্যাপ্টার ডাইজেস্টিভ সিস্টেম সেখানে প্রবেশ করে যাব। ঠিক আছে, কারণ পরের ক্লাসে খুব অল্প একটু টপিক রয়েছে, এটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করে ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে যাব। ঠিক আছে, তাহলে সবাই ভালো থেকো। গুড নাইট এভরিওয়ান। আর দাদা বলছি এমসিকিউ সিরিজটা হ্যাঁ হ্যাঁ, ওটা আমি রেকর্ডের ক্লাস দেবো। আমি আপাতত একটু ব্যস্ততার জন্য করতে পারছি না, দেবো। হ্যাঁ।